ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর 9-এর বাংলা এমসিকিউ ও এসএকিউ। প্রথম প্রশ্ন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তাকে? উত্তর হবে অপশান খ, ছোট মেশো। তারপরের প্রশ্ন, পাগল বেশি হরিদার কোমরে জড়ানো ছিল কি? উত্তর হবে অপশান ঘ, ছেঁড়া কম্বল। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ কি? উত্তর হবে অপশান ক, নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে অপশান ঘ, শান্ত হলুদ দেবতারা। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ কী? উত্তর হবে অপশান ক, তুষার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর অপশান গ, পাগলি তোমার সঙ্গে। 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো কত টাকা? উত্তর হবে অপশান গ, 12 আনা। ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম। নামটি সম্ভবত দিয়েছিলেন, কে দিয়েছিলেন? উত্তর হবে অপশান ক, রবীন্দ্রনাথ ঠাকুর। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? উত্তর অপশান গ, কালিদাস। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে কি বলে? উত্তর হবে অপশান খ, অকারক। রাজা গেলেন শিকারে, চিহ্নিত পদটি হলো? উত্তর হবে অপশান ঘ, নিমিত্তকারক। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো? উত্তর হবে অপশান গ, ব্যতিহার কর্তা। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো? উত্তর হবে অপশান ক, তৎপুরুষ সমাস। কারণ দেখো বন্ধুরা, এখানে ব্যাসবাক্য করলে হয় রামের দাস, র বা এর থাকলে হয় সম্বন্ধ তৎপুরুষ। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে অপশান ঘ, কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। আবার তোরা মানুষ হ বাক্যটি হলো? উত্তর হবে অপশান খ, অনুজ্ঞাসূচক বাক্য। কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? উত্তর হবে অপশান খ, ঘণ্টা বাজে। নবরত্ন শব্দটি হলো? উত্তর হবে অপশান ক, দিগ্গু সমাস। কারণ এটা ব্যাসবাক্য করলে হয় নবরত্নের সমাহার, সমাহার মানে দিগ্গু সমাস। তো বন্ধুরা, এবারে আমরা গল্প অংশ থেকে এসএকিউগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোলের কারণ কি? উত্তর, তপনের বাড়ির লোক স্বচক্ষে দেখতে পায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপার অক্ষরে বেরিয়েছে, তাই বাড়িতে শোরগোল পড়ে যায়। বড়বাবু হাসিতে লাগিলেন, বড়বাবুর হাসির কারণ কি? উত্তর, গিরিশ মহাপাত্র মাথায় লেবুর তেল মেখেছিল, যার গন্ধে থানার সমস্ত লোকের মাথা ধরার উপক্রম হয়। জগদীশবাবু বড়বাবুকে এ কথা বললে বড়বাবু হেসে ওঠেন। জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল? উত্তর, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী সেই খড়মের দিকে যখন পায়ের এগিয়ে দিলেন, সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? উত্তর, অমৃতর মাথায়। নিজেকে কেবল বুঝাইতে পারে না, কে কি বোঝাতে পারে না? উত্তর, নদের চাঁদ একজন স্টেশন মাস্টার। দিনরাত্রি মেল ও প্যাসেঞ্জার ট্রেন আর মালগাড়িগুলি নিয়ন্ত্রণ করাই তার কাজ, তাই নদীর জন্য এভাবে পাগলের মতো উৎসুক বোধ করা তার সাজে না। তো বন্ধুরা, এবার আমরা কবিতা অংশের এসএকিউগুলো দেখে নেব। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? উত্তর, গানের চরণ যুগলে। এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? উত্তর, যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়িয়ে মানহারা মানবীকে শোনাবে সভ্যতার শেষ পুণ্যবাণী, ক্ষমা করো, আমাদের পদ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? উত্তর, এই অবস্থায় কবি আমাদের আরও বেঁধে বেঁধে থাকার বা সঙ্গবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? উত্তর, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের করাল থাবার
আঘাতে শিশুরা আর বাড়িরা খুন হয়েছিল। ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর, প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ। তো বন্ধুরা, এবারে আমরা প্রবন্ধ থেকে প্রশ্নগুলো দেখে নেব। হারিয়ে যাওয়া কালিকলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম? উত্তর, 2500 পাউন্ড। বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? উত্তর হবে যে বাংলা বানানে লেখার বিধান দিয়েছেন। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? উত্তর, লেখক ছোটবেলায় কলা পাতায় হোমটাস্ক করে তা শিক্ষককে জমা দিলে তা তিনি দেখার পরে ছিঁড়ে পড়ুয়াদের ফেরত দিতেন। ওই ছেঁড়া পাতাগুলি লেখক কোনো পুকুরে ফেলে দিয়ে আসতেন। পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর, প্রাবন্ধিক রাজশেখর বসু পরিভাষার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন যে তার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। এবারে বন্ধুরা, আমরা ব্যাকরণ অংশের সমাধানগুলো দেখে নেব। প্রথমে রয়েছে শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। তোমার ঘোমটাটা খুলে দাও। পরের প্রশ্ন, এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করো। উত্তর, এটা কে লিখেছে? বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উত্তর, যে সমাসে সমাসবদ্ধ পদগুলি একমাত্রায় লেখা হয় না, এমনকি সব সময় পদ সংযোজক চিহ্ন দ্বারাও যুক্ত করে লেখা হয় না, বিচ্ছিন্নভাবে লিখিত এই সমাসকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। যেমন বসে আঁকো প্রতিযোগিতা। সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। উত্তর, খেলোয়াড় খেলছে। পঙ্কে জন্মে যা। ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর, পঙ্কজ। এটা হবে উপপদ তৎপুরুষ সমাস। প্রযোজ্য কর্তা কাকে বলে? উত্তর, মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে শিক্ষক প্রযোজ্য কর্তা। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। সরল বাক্যে পরিণত করো। উত্তর, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই আছে। কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? উত্তর, যে বাচ্যের বাক্যে কর্মপদ কর্তার মতো কাজ করে ক্রিয়াপদের সাথে সম্পর্ক স্থাপন করে। ব্যাকরণে এই ধরনের প্রকাশভঙ্গির বাচ্যকে কর্ম কর্তৃবাচ্য বলে। লাস্ট প্রশ্ন, বিশেষ খণ্ড কাকে বলে? উত্তর, যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাই হলো বিশেষ খণ্ড বা নামপদ। জটিল বাক্যের মধ্যে অপ্রধান খণ্ড বাক্যটির ভূমিকা যদি সরল বাক্যের বিশেষ্য পদের মতো হয় তবে সেই খণ্ড বাক্যকে বিশেষ খণ্ড বলে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।